আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটি কিন্তু কিউআর কোড ভিত্তিক বাংলাদেশের প্রথম ডিজিটাল বই, যেখানে তোমাকে প্রত্যেকটা টপিকের সাথে একটি কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি কিন্তু সেটার ভিডিও পেয়ে যাচ্ছ এবং ওই প্রশ্ন রিলেটেড যাবতীয় যা তথ্য আছে, এটা সমাধান প্রসিডিওর কি হবে না হবে সব কিছু ইন ডিটেইলস তোমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে যদি তোমরা একটি বই কেনার সাথে যদি একজন শিক্ষককে ফ্রি পাও, তাহলে সেই অপরচুনিটি কেন গ্রহণ করবে না? এই জন্য আমি বলবো যে যারা যারা একটু কেমিস্ট্রিতে দুর্বল আছো, বিশেষ করে যারা এমসিকিউতে দুর্বল আছো, তারা চাইলে সংগ্রহ করতে পারো আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইটি, যেখানে কিন্তু প্রত্যেকটা টপিকের ইন ডিটেইলস ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং সম্পূর্ণ সেটা ফ্রিতে। ওকে ফাইন, সো আমরা এখন যাচ্ছি আমাদের পড়াশোনায়। আমরা আজকে যেই পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় টপিক নাম্বার 5। এখানে আমরা বেসিক্যালি ফোকাস করব সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন। অর্থাৎ আমরা সেখানে সমযোজী বন্ধন কেন্দ্রিক যেই প্রশ্নগুলো আসতে পারে, ইনক্লুডেড মুক্ত জোড় বন্ধন জোড়, অষ্টক নিয়ম নিয়েও কিছু প্রশ্ন থাকতে পারে। এছাড়াও আরও যেই সমযোজী বন্ধন কেন্দ্রিক যে প্রশ্নগুলো থাকবে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সো চলো আর বিলম্ব না করে আমরা আমাদের মূল পড়াশোনায় বা মূল প্রশ্নের যে অ্যান্সার প্রসিডিওর, সেই প্রসিডিওরে স্টার্ট করি। আচ্ছা ফাইন, সো আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি? সো মনে রাখতে হবে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে সমযোজী বন্ধনে যে অণুগুলো থাকে বা সমযোজী বন্ধনে গঠিত যে যৌগগুলো থাকে, এই যৌগগুলোর অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন কাজ করতেছে। তো এইখানে অন্যতম মানে এই যে প্রশ্নটা আমাদের 117 নম্বর প্রশ্নটার আর একটা ভার্সন হতে পারে, নিচের কোনটি সমযোজী যৌগ? কেননা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে সমযোজী যৌগের অণুসমূহের মধ্যে। তো এখন দেখো এখানে অপশনগুলো খুঁজো, আর আর তার আগে আমাদেরকে একটু জানতে হবে যে সমযোজী বন্ধনের কোয়ালিটিগুলো কি কি। এর একমাত্র বা এর প্রধান যেই কোয়ালিটি যেটা হবে সেটা হচ্ছে কি, দুইটা অধাতু এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠন করে, আমরা জানি সেই বন্ধনটাই কি সমযোজী বন্ধন। তো এখানে দেখো তোমার বাকি যে তিনটা অপশন, দেখো আমাদের অ্যান্সার বলতেছে ক নাম্বার, ইয়েস ক নাম্বারটাই অ্যান্সার হবে। বাকি তিনটে কিন্তু আয়নিক, সোডিয়াম ক্লোরাইড কি আয়নিক, ম্যাগনেসিয়াম অক্সাইড কি আয়নিক, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি আয়নিক, শুধুমাত্র হাইড্রোজেন সালফেট যেটা কিনা একটা সমযোজী বন্ধন। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিচের কোন পদার্থটির মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? দেখো এখানে অ্যান্সার বলতেছে কি গ নাম্বার, ওজোন। ওজোন অণু, কারণ এটা একটা সমযোজী প্রকৃতির, এটা সমযোজী প্রসেসের মাধ্যমে গঠিত হয়, বিধায় এটার মধ্যে আমরা কি পাবো, দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন পাবো। বাকি যেগুলো আছে দেখো, পটাশিয়াম অক্সাইড বলো, ক্যালসিয়াম ক্লোরাইড বলো বা কার্বন মনোক্সাইড, দেখো কার্বন মনোক্সাইডও কিন্তু তোমার সমযোজী অণু, বাট এর থেকেও মানে আমরা সবসময় বেস্ট যেটা অ্যান্সার হবে সেটা নিব। কার্বন মনোক্সাইড থেকেও এখানে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কে, ওজোন যে অণু, সেই অণু হচ্ছে সমযোজী বন্ধন প্রক্রিয়া গঠিত হয়। সো এই জন্য আমরা সব থেকে বেস্ট অ্যান্সারটা এখানে নেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা দেন বলতেছে যে নিচের কোনটির ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো সমযোজী বন্ধনের মধ্যে কিন্তু কঠিন পদার্থ আছে, তরল পদার্থ আছে, গ্যাসীয় পদার্থ আছে। তো দেখো আমাদের বাকি যে তিনটা অপশন একটু ফলো করো। এখানে কি আছে, সালফার, তাই না? সালফার কি কঠিন পদার্থ একটা, সো এটার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা বেশি হবে। আয়োডিন কি পদার্থ, কঠিন পদার্থ, এটারও ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি হবে, বেশি হবে। এই যে C10H8 ন্যাপথালিন কি পদার্থ, কঠিন পদার্থ, এটারও ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল অনেক বেশি হবে। বাট অক্সিজেনটা কি বলতো, গ্যাসীয় পদার্থ, সো কঠিন পদার্থ থেকে গ্যাসীয় পদার্থের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি হবে, অনেক কম হবে। হ্যাঁ, সো ব্যাপারটা এরকমই, এভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা এবারে দেখো দেন সেম টাইপের প্রশ্ন, নিচের কোন যৌগটিতে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? এখানে অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এর মূল কারণ হলো কার্বন ডাইঅক্সাইড বাকি অপশনগুলোর থেকে বেশি গ্যাসীয়, গ্যাসীয় বোঝাচ্ছে আর কি। দেখো বাকি অপশনগুলো ইথানল তরল, তরল অ্যামোনিয়া আগেই বলে দিয়েছে তরল, আর ন্যাপথালিন তো কঠিন পদার্থ। সো কার্বন ডাইঅক্সাইড কি পদার্থ, গ্যাসীয় পদার্থ। যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, সেহেতু আমরা এখান থেকে অ্যান্সার হিসেবে কাকে নিতে পারি, কার্বন ডাইঅক্সাইডকে নিতে পারি। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, দেখো কি বলতেছে যে বাষ্পে পরিণত হতে সমযোজী যৌগকে কোন বন্ধন ছিন্ন করতে হয়? মানে সমযোজী বন্ধনগুলো ধরো গ্যাসীয় এই তরল অবস্থা থেকে বাষ্পে সে পরিণত হবে বা গ্যাসীয় অবস্থা সে পরিণত হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন বন্ধন ভাঙবো বা কোন বন্ধনকে ভাঙার চেষ্টা করব? যেহেতু সমযোজী বন্ধনের মধ্যে একটাই বন্ধন কাজ করতেছে, যার নাম হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। সো তাহলে আমি যদি কোনো একটা পদার্থের তরল অবস্থাকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কোন বন্ধন ছিন্ন করতে হবে, এই যে
দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে, আমাকে এই বন্ধনটা কি করতে হবে, চিহ্ন করতে হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন যে পি এবং কিউ, আচ্ছা পি ও কিউ প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা ফাইন, এবার বলতেছে পি ও কিউ দ্বারা গঠিত যৌগের অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি। আচ্ছা বন্ধন জোড় ইলেকট্রন চাচ্ছে আমার কাছে, সো অবশ্যই আমাকে ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো হাইড্রোজেন এবং নাইট্রোজেন, হাইড্রোজেন নাইট্রোজেন থেকে আমাকে বের করতে হবে বন্ধন জোড়। সো দেখো আমরা যদি ডায়াগ্রামটা এভাবে আঁকার চেষ্টা করি, এই হচ্ছে আমার নাইট্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, 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 ঠিক আছে। আচ্ছা সো এখানে নেও একটা, নেও একটা, নেও একটা, আর হচ্ছে এই যে, তাহলে দেখো এখানে বন্ধন জোড় কয় জোড়া পাচ্ছি, 3 জোড়া, এখানে 1 জোড়া, এই 1 জোড়া, এই 1 জোড়া, তাহলে মোট আমি কয় জোড়া বন্ধন জোড় পেলাম, মোট আমি 3 জোড়া বন্ধন জোড় পেলাম। সো জাস্ট হয় আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা কত হবে, গ নাম্বারটা। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কতটি, বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে গিয়ে 3টি। আচ্ছা এরপরে আসে দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কতটি সমযোজী বন্ধন আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড। তো আমাদেরকে এখন ম্যাক্সিমাম কেসে আমাদেরকে এখন চিত্রগুলো একটু আঁকা শিখতে হবে, যে চিত্রগুলো আসলে কিভাবে আঁকতে হয়। ফসফরাস ট্রাইক্লোরাইড বলছে আমাকে, তাহলে PCl3, তাহলে ফসফরাসের ডায়াগ্রামগুলো হচ্ছে এরকম, দেখো এই যে এই ফসফরাসের ডায়াগ্রামগুলো এরকম, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। এখানে কি হচ্ছে দেখো 2 4 6 7, এখানেও 2, আমি ভিতরের ইলেকট্রনগুলো দিলাম না, আমি যা সর্বশেষ কক্ষপত্রে দেখাচ্ছি 2 4 6 7, এইগুলো হচ্ছে ক্লোরিন। এবার হচ্ছে ফসফরাস ইলেকট্রনগুলো হচ্ছে এই ক্রস ক্রস, এই যে, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন আছে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, বা বন্ধন চিহ্ন যদি বলে তুমি অনেক সময় আমরা এইভাবে আঁকি এরকমই, তাহলে ফসফরাসের সাথে 3টা ক্লোরিন, তাহলে 3টা বন্ধন আকারে যুক্ত আছে। তাহলে এই জন্য এখান থেকে অ্যান্সার হচ্ছে কত, এই জন্য এখান থেকে অ্যান্সার পাচ্ছি আমরা 3টি। আচ্ছা এবারে বলতেছে PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত, বন্ধন জোড় PCl5, তাহলে PCl3 তো মাত্রই করলাম দেখো, তাহলে এখন এখানে কিন্তু PCl5 আসলে কোনো মুক্ত জোড় থাকছে না, সবগুলোই বন্ধনে কনভার্ট হয়ে যাচ্ছে। ধরো এই একটা নাও আর এই একটা নাও, হ্যাঁ, তাহলে যদি এরকম দাও, এই যে 2টা ক্লোরিন, এই যে 2টা ক্লোরিন, তাহলে বন্ধন জোড় কত হচ্ছে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, কয় জোড়া হচ্ছে 5 জোড়া। সো দেখি 5 কি অপশনে আমাদের আছে, ইয়েস এখানে 5, ক নাম্বারটা দেখো 5 বলতেছে যে বন্ধন সংখ্যা হচ্ছে কতটি, বা বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে কতটি, 5টি, কোথায় PCl5 যৌগে। আচ্ছা এবারে বলতেছে কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি, বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা আমার কোন যৌগটিতে বেশি, এটা আমাকে বের করতে হবে। সো আসলে আমরা একটু কাউন্ট করার চেষ্টা করি, খেয়াল করো আমরা অ্যামোনিয়া নিয়ে কাজ করেছিলাম, অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন আছে কয়টা, 3টা, এখানে আছে কয়টা, 2টা, ঠিক আছে। C2 অ্যামোনিয়াতে আছে 3টা, আর C2H2 তে আছে কয়টা, 2টা। আচ্ছা দেখো আমাদের আসলে এই প্রশ্নটা একটু ভালোভাবে হিসাব করতে হবে। তো আমরা ডায়াগ্রামগুলো এঁকেছি, এবার আমি জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি একটু আগে বলেছিলাম যে অ্যাসিটিলিনে তোমার মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 2, বাট আসলে 2 না, এখানে সংখ্যাটা আরও বাড়বে। তো চলো আমরা টোটাল জিনিসগুলাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমাদের অপশন ছিল হচ্ছে 4টা। প্রথম অপশনে ছিল হচ্ছে অ্যামোনিয়া, তো দেখো অ্যামোনিয়া তোমরা এই দেখতে পাচ্ছ, অ্যামোনিয়াকে দেখা যাচ্ছে, তাহলে অ্যামোনিয়াতে বন্ধন জোড় আছে কয়টা, মানে কয়টা বন্ধন আছে আর কি, কয়টা বন্ধন আছে 1 2 3, সো তুমি এটাকে 3 হিসেবে চিহ্নিত করলাম। এরপরে আমাদের একটা অপশনে রয়েছে পানি, H2O, তো পানিতে দেখো এখানে পাচ্ছি 1 জোড়া বন্ধন জোড়, এখানে পাচ্ছি 1 জোড়া বন্ধন জোড়, পানিতে আমরা কয় জোড়া বন্ধন জোড় পাচ্ছি, তাহলে 2 জোড়া। আচ্ছা এরপরে আসতেছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে দেখো এখানে আছে 4টা, তার মানে 2 জোড়া, এখানে আছে 4টা, তার মানে 2 জোড়া, তাহলে মোট কত জোড়া বলো তো, 4 জোড়া, মোট কত জোড়া, 4 জোড়া। সো আমরা এই 3টাতে অ্যামোনিয়াতে পাচ্ছি 3 জোড়া বন্ধন জোড়, আর হচ্ছে কি যে পানিতে পাচ্ছি 2 জোড়া বন্ধন জোড়, আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পাচ্ছি আমরা 4 জোড়া। আচ্ছা এবারে আসো অ্যাসিটিলিনের কাছে, দেখো অ্যাসিটিলিনের ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যে কার্বন কার্বনও শেয়ার করবে, আবার কার্বন হাইড্রোজেন এরকম শেয়ার হবে। সো টোটাল এখানে আছে কতটা, 1 জোড়া, 3 আর 3 6, 6 মানে কত জোড়া হয়, 3 জোড়া, 3 জোড়া, এই 1 জোড়া 4 জোড়া, এই 1 জোড়া 5 জোড়া। সো এখানে আছে মোট কত জোড়া, 5 জোড়া, মোট কত জোড়া, 5 জোড়া। তাহলে 4টা যে অপশন আমরা নিলাম, এই 4টা অপশনের মধ্যে কোনটা বলছে কোথায় সবথেকে বেশি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে, এখানে আমরা অ্যাসিটিলিনে 2 বলেছিলাম, বা 2 হবে না, এটা আসলে ডায়াগ্রাম আঁকলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা অ্যাসিটিলিনের মধ্যে আমাদের 5 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে, আমাদের সঠিক অ্যান্সারটি বলতেছে খ নাম্বারটা হবে, যেটা কিনা আমাদের আগের পৃষ্ঠায় আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা আসলে খ নাম্বার অ্যাসিটিলিন হবে। আমি তোমাদেরকে ডায়াগ্রামে বুঝিয়ে দিলাম।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসছে, দেখো 126 নাম্বার, যে এ ও বি দ্বারা গঠিত যৌগের মুক্ত জোড় ইলেকট্রন কতটি? কতটি বলছে, ফলো করো। এখানে কিন্তু মুক্ত জোড় সম্পর্কে জানতে যাচ্ছে, মুক্ত জোড়। সো আমরা এ হচ্ছে কি 1 আর বি হচ্ছে 7। সো আমরা 1 এবং 7 নিয়ে দেখো কাজ করেছিলাম, নাইট্রোজেন এই অ্যামোনিয়া নিয়ে কাজ করেছিলাম। সো অ্যামোনিয়ার এখানে আমরা মুক্ত জোড় পাচ্ছি কতটি বলো তো? অ্যামোনিয়ার এখানে আমরা এই যে মুক্ত জোড় পাচ্ছি হচ্ছে এক জোড়া আমরা মুক্ত জোড় ইলেকট্রন পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে অপশনের ক নাম্বারটা, এখানে অ্যান্সারটা হচ্ছে 1। মুক্ত জোড় যেহেতু এক জোড়া পাচ্ছি, এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? জাস্ট এক জোড়া, যেহেতু অলরেডি একটু আগে বললাম যে অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে কতটি? কয়টি? এক জোড়া। আচ্ছা, ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? ফ্লোরিন, এবার আমাদেরকে ফ্লোরিনের ডায়াগ্রাম আঁকতে হবে। সো এবার আমরা যাচ্ছি ফ্লোরিনের ডায়াগ্রাম আঁকতে। সো দেখো ফ্লোরিনের ডায়াগ্রামটা কি হয়, এই একটা ফ্লোরিন আর এই পাশ থেকে হবে আরও একটা ফ্লোরিন। হ্যাঁ, সো দেখো 2 4 6 7, 2 4 6 7। তো কি বলতেছে, কত জোড়? কি মুক্ত জোড় জানতে চাচ্ছে, তাই না? মুক্ত জোড়। সো প্রত্যেকটা ফ্লোরিনের 3 জোড়া, তাহলে দুইটা ফ্লোরিনের F2 তে কয় জোড়া পাচ্ছি? 6। কত পাচ্ছি? 6। দেখি আমাদের 6 আছে কিনা। ইয়েস, দেখো ঘ নাম্বারটা 6 জোড়া। এখানে বলে দিচ্ছি যে 6 জোড়া কি আছে তোমার এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে। আচ্ছা ফাইন, পরবর্তীতে যাচ্ছি। দেখো নাইট্রোজেনের অণুতে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে? নাইট্রোজেনের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে কতটি? এখানে অ্যান্সার বলতেছে কতটি? 2টি। এবারে চলো আমরা একটা নাইট্রোজেনের ডায়াগ্রামটা দেখে ফেলবো, কারণ আমাদের সবগুলো ডায়াগ্রামে শিখতে হবে। নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন আর এই একটা নাইট্রোজেন। সো আমরা জানি নাইট্রোজেনের প্রথম কক্ষপথে হয় 2টা আর দ্বিতীয় কক্ষপথে হয় 5টা। 5টার দেখো 2টা দেবো এইখানে আর বাকি 3টা হবে এইখানে, এভাবে আর কি। আবার এই নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2টা হচ্ছে এই, আর বাকি 3টা হচ্ছে এই। তাহলে এখানে মোট কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে এটা হচ্ছে বন্ধন জোড়। তাহলে এই এক জোড়া মুক্ত জোড় আর এই এক জোড়া মুক্ত জোড়। তাহলে টোটাল N2 তে মুক্ত জোড় কয় জোড়া বলো তো? 2 জোড়া। এইদিকে পাচ্ছি এক জোড়া আর এইদিকে পাচ্ছি এক জোড়া, সো 2 জোড়া। তো আমাদের অ্যান্সারও বলছে কিন্তু, দেখো খ নাম্বারটা কত জোড়া হবে? 2 জোড়া হবে। আচ্ছা যাচ্ছি পরবর্তী অংশে। দেখো যে H2S যৌগে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? H2S, হাইড্রোজেন সালফাইডের ডায়াগ্রামটা আঁকতে হবে আমাদের। H2S, তো সালফার দেখো এই যে সালফারে কত? 16, তাই না? সো 2 4 এর এক 5 এর এক 6, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন। সো মুক্ত জোড় হচ্ছে এখানে আছে এক জোড়া, এখানে আছে এক জোড়া। সো কত জোড়া মুক্ত জোড় পাচ্ছি? 2 জোড়া। কত জোড়া মুক্ত জোড় পাচ্ছি আমরা? 2 জোড়া মুক্ত জোড় পাচ্ছি। আচ্ছা গেল এটা। যাচ্ছি পরবর্তী অংশে। H2O অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন আছে? আমরা পানির ডায়াগ্রাম এঁকেছিলাম, কতটি মুক্ত জোড় ইলেকট্রন আছে সেটা আমরা এই যে পানিতে দেখো মুক্ত জোড় আছে কত, কোথায় বলো তো? মুক্ত জোড় আছে এই হচ্ছে এক জোড়া মুক্ত জোড় আর এই হচ্ছে এক জোড়া মুক্ত জোড়। কত জোড়া? 2 জোড়া। পানির অণুতে মুক্ত জোড় কত হচ্ছে? 2 জোড়া। এই সেই সো খ নাম্বারটা 2 জোড়া, যেহেতু 2 জোড়া। আচ্ছা ওকে ফাইন। এবারের প্রশ্ন হচ্ছে দেখো PCl3 যৌগে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? PCl3 যৌগে, তো আমরা কিন্তু PCl3 নিয়েও কাজ করেছিলাম। PCl3 দেখি আমরা পাই কিনা। না, এটা PCl5। আচ্ছা এখান থেকে আমরা PCl3 সহজে এঁকে ফেলতে পারবো। এটাকে মুছে দাও, এটাকে মুছে দাও, এই দুইটাও মুছে দাও, এই দুইটাও মুছে দাও। এখন জাস্ট এখানে আমরা ফসফরাসের ইলেকট্রন বসাবো, তাই না? এই যে এখন বলতেছে যে এখানে মুক্ত জোড় আছে কত জোড়া? দেখো প্রত্যেকটা ক্লোরিনের দিকে তাকাও, 1 2 3 4 5 6 7 8 9 আর এই ফসফরাসের 1 10। তো তিনটা ক্লোরিন সবার হচ্ছে 3 জোড়া করে। সো 3 3 আর 9 আর একটা ফসফরাসের মোট হচ্ছে কত? 10। তো এখানে দেখো তোমার ঘ নাম্বারে অ্যান্সার কত বলতেছে? 10। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কার্বন মনোক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? কার্বন মনোক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? সো চলো আমরা এটা এখন ডায়াগ্রাম এঁকে দেখার চেষ্টা করব। আচ্ছা এবারে আসো আমরা কার্বন মনোক্সাইড অণুতে মুক্ত জোড় হিসাব করব। তোমাদেরকে একটা কার্বন মনোক্সাইডের ডায়াগ্রামটা দেখাই, যেখানে কার্বন ইলেকট্রন শেয়ার করতেছে 2টি, বাট অক্সিজেন ইলেকট্রন শেয়ার করতেছে 4টি। ঠিক আছে কথাটা? সো কার্বন মনোক্সাইডের ডায়াগ্রামটা আসলে এভাবেই হয়। তো আমাদের এই যে মুক্ত জোড় যেহেতু বলেছে, সো এখানে এক জোড়া মুক্ত জোড় পাচ্ছি, এখানে এক জোড়া মুক্ত জোড় পাচ্ছি। সো অ্যান্সার কত হবে? 2। অ্যান্সার 2। তাহলে 133 এর অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। আমাদের যদিও এখানে গ নাম্বার দেওয়া আছে, বাট এটা আসলে ভুল। 133 এর অ্যান্সার হবে কত? খ নাম্বার। আর যদি প্রশ্নে বলে বন্ধন জোড়ের কথা, তাহলে সেক্ষেত্রে আমরা গ নাম্বারটাকে চিন্তা করতে পারি। নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখো কি বলতেছে যে 4টা মৌল PQRS, এদের প্রোটন সংখ্যা 5 9 11 12। আচ্ছা তাহলে 5 কে বলতো? বোরন, তারপরে হচ্ছে কি ফ্লোরিন,
তারপরে সোডিয়াম ম্যাগনেসিয়াম। তো আমি একটু লিখে ফেলি, এখানে লিখে ফেলি বোরন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো, পি ও কিউ মৌলের সমন্বয়ে গঠিত যৌগে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন থাকে? কয়টি মুক্ত জোড় ইলেকট্রন থাকে পি ও কিউ? তাহলে পিতে কি হচ্ছে, পিতে হচ্ছে আমার বোরন, এবং কিউতে কি হচ্ছে, কিউতে হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ BF3 যৌগের কথা বোঝাতে যাচ্ছে। পি কিউ মানে কি বলতো, এখানে কাকে বোঝাতে যাচ্ছে? BF3। সো ডায়াগ্রাম আঁকো, যদি আমরা ডায়াগ্রাম আঁকি, এই তিনটা ফ্লোরিন, তাই না? সো 2 4 6, এখানে 1, আবার 2 4 6, আবার 2 4 6, আর এখানে 1 7। সো এই যে এটা হচ্ছে তিনটা ফ্লোরিন। সো মোট কত জোড়া? 9 জোড়া। দেখো তিনটা ফ্লোরিনের 3 জোড়া করে, প্রত্যেকে 3 জোড়া করে। সো 3 3 কত হচ্ছে? 9 হচ্ছে। 3 3 কত হচ্ছে? 9 হচ্ছে। সো এটার ঘ নাম্বারটা, এটার অ্যান্সার কত হবে? ঘ নাম্বারটা হবে। আচ্ছা ফাইন। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, কোন যৌগটিতে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা সমান? পানি। এক্সাম্পল হিসেবে পানিকে আমরা নিতে পারি। দেখো পানির ডায়াগ্রামটা আমাদের সামনে আছে। পানিতে মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা সমান। এই যে এখানে ফলো করো, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা দেখাই, এই হচ্ছে আমার মুক্তজোড়, যেটা রেড কালার দ্বারা আমরা মার্ক করেছিলাম, আর এই হচ্ছে আমার বন্ধনজোড়, যেটাকে আমরা পার্পেল কালার দ্বারা হচ্ছে যে মার্ক করেছি। সো কত জোড়া আছে বলতো? রেড 2 জোড়া, পার্পেল 2 জোড়া। সো মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রন এখানে সমান। তা আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা আমরা নিতে পারতেছি কত? গ নাম্বারটা, পানি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সালফার ডাইঅক্সাইড যৌগে কতটি বন্ধনজোড় ও মুক্তজোড় ইলেকট্রন আছে? সো আমার এখন ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম এঁকে দেন আমাদেরকে ফাইনাল ডিসিশন দিতে হবে। সালফার ডাইঅক্সাইড যৌগের কথা বলেছে। সো আমরা যাচ্ছি সালফার ডাইঅক্সাইড যৌগে। সো দেখো এই হচ্ছে সালফার, 3টা লেয়ার, এবং ডাইঅক্সাইড মানে 2টা অক্সিজেন। তো অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে এই 2টা, আর এই 2টা হচ্ছে সালফারের, আর অক্সিজেন হচ্ছে এই 2টা, আর এই 2টা হচ্ছে কার? সালফারের। তাহলে এবার অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা? 6টা। তাহলে 2 4 6, ওর হচ্ছে কয়টা? 2 4, আর ওর হচ্ছে 6, আর এই হচ্ছে আমার অক্সিজেন। এখন কি জানতে চাচ্ছে আমাকে? আমি এখন হিসাব করব। আমার এখানে বলতো অক্সিজেন, আচ্ছা সালফারের সর্বশেষ কক্ষপথে আছে কয়টা? 2টা। তাহলে আমি ফার্স্ট হিসাব করি মুক্তজোড়। ঠিক আছে, মুক্তজোড় আছে 1 2 3 4 5, মুক্তজোড় হচ্ছে 5। আর বন্ধন জোড় কত? বন্ধন জোড় হচ্ছে গিয়া যে এখানে কত? 4টা, তার মানে 2, এখানে 4টা, তার মানে 2। তো বন্ধন হচ্ছে 2, তা 2 2 কত? 4। সেখানে দেখো কথা বলেছে যে ফার্স্টে বলতেছে তারা বন্ধন জোড়ের কথা। ফার্স্টে আমাকে এখানে প্রশ্নে বলতেছে কার কথা? বন্ধন জোড়ের কথা। তো ফার্স্টে আমি বন্ধন জোড় নিব, এরপর মুক্ত জোড়। সো বন্ধন জোড় কত? 4, আর মুক্ত হচ্ছে 5। দেখো তাহলে আমাদের অপশন 4 বলতেছে যে 4 এবং 5, অর্থাৎ আমার বন্ধন জোড় হচ্ছে 4 আর মুক্ত জোড় হচ্ছে 5। সো আমরা এখানে দেখি যে বন্ধন জোড় হচ্ছে 4, মুক্ত জোড় হচ্ছে 5। সো মানে আমাদের আঁকা যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের সাথে এটা মিলে যাচ্ছে। সো এটা সঠিক অ্যান্সারটা কত হবে? ঘ নাম্বারটা। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6, অর্থাৎ অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে, এটা সত্য। লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা। অণু জারক পদার্থ, জারক পদার্থ কি করে? ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাহলে অক্সিজেন কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর অণুতে বন্ধনজোড় ইলেকট্রন 2টি। আচ্ছা, সো আমি একটু একে দেখি যে আসলে অণুতে বন্ধনজোড় ইলেকট্রন 2টি না 6টি। সো দেখা যাক অক্সিজেন। সো এই একটা অক্সিজেন এবং এই একটা অক্সিজেন। তো দেখো 2 4 6, 2 4 6। সো এখানে বলতেছে কি প্রশ্নে? বন্ধনজোড় ইলেকট্রন 2টি। সো দেখো এই যে বন্ধনজোড় কতটি? 2টি পাচ্ছি আমরা, আর মুক্তজোড় পাচ্ছিলাম হচ্ছে 4টি। সো আমাদের এখান থেকে 3টা অপশনই সঠিক। দ্যাটস ওয়াই আমরা এটার ঘ নাম্বারটা, যে অপশন, এটার ঘ নাম্বারে যে অপশনটা রয়েছে, সেই অপশনটাকে আমরা নিতে পারবো যে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6, অণু জারক পদার্থ, আর অণুতে বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে কয়টি? 2টি। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, এটাকে আমার হচ্ছে 2টা ভাগে ভাগ করতে হবে। আমরা কপার সালফিউরিক অ্যাসিড, সো আমরা এখান থেকে হিসাব করে ফেলি। তাহলে এ হচ্ছে কপার সালফেট, CuSO4। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কপার সালফেট, আর বি হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড, আর হচ্ছে পানি। সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে পানি। এবার আমাদেরকে এখন এই প্রশ্নের আলোকে অ্যান্সারগুলো করতে হবে। সো আমরা এ লবণটা হচ্ছে কপার সালফেট, আর বি লবণটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। এবারে চলো দেখি আমাদের এই প্রশ্নের উপরে, মানে এই উদ্দীপকের স্বার্থে বা এই উদ্দীপকের সাথে কি কি প্রশ্ন দেওয়া হচ্ছে।
আচ্ছা, সো আমাদেরকে এখন যে প্রশ্নটা এই উদ্দীপকের সাথে করা হচ্ছে, ফার্স্ট টপিক হচ্ছে বি কে কেন্দ্র করে। এখন বি কে ছিল বলো তো? বি ছিল আমাদের সালফার ডাইঅক্সাইড, SO2। এখন এই SO2 নিয়ে দেখো কি কি প্রশ্ন হচ্ছে। বলতেছে যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 3টি। মুক্তজোড়, সো আমাদের সালফার ডাইঅক্সাইডের ডায়াগ্রাম আঁকা আছে। তো দেখো এখানে মুক্তজোড় কতটি? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। মুক্তজোড় হচ্ছে 5 জোড়া, বাট প্রশ্নে বলতেছে 3 জোড়া। সো প্রথম অপশনটা কি সঠিক? অবশ্যই না। তাহলে দ্বিতীয়টা কি বলেছে? বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 4টি। বন্ধন জোড়, দেখি বন্ধন জোড়, এখানে আছে 2 জোড়া, এখানে আছে 2 জোড়া, সো 4টা বলছে, ইয়েস এটা সত্য। বন্ধন জোড় ইলেকট্রন 4টা। আর 3 নম্বরে বলতেছে দ্বিতীয় মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক। সালফার ডাইঅক্সাইডের দ্বিতীয় মৌল কি? অক্সিজেন। তাহলে সালফার থেকে অক্সিজেন অবশ্যই বেশি তড়িৎ ঋণাত্মক, এটা সত্য। সো এখান থেকে আমার তিনটা না, 2 এবং 3 সঠিক। 2 এবং 3 সঠিক হলে আমরা এখান থেকে গ নাম্বার যে অপশনটা রয়েছে, গ নাম্বার, আমরা এই গ নাম্বার অপশনটিকে নিতে পারতেছি, যেহেতু আমাদের 2 এবং 3 সঠিক হচ্ছে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে যে CCl4 যৌগে, CCl4 যৌগ পানিতে দ্রবণীয়, ইথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয়। আচ্ছা, আর বলতেছে কি যে সমযোজী বন্ধনে আবদ্ধ। ওকে, তো এবার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা পানিতে দ্রবণীয় না, পানিতে অদ্রবণীয়। এখন কেন CCl4 পানিতে অদ্রবণীয়? এর ব্যাখ্যা হচ্ছে CCl4 হচ্ছে অপোলার যৌগ। ঠিক আছে, CCl4 কি যৌগ বলতো? অপোলার যৌগ। কেন অপোলার যৌগ? কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, আর কার্বনের কত? 2.5। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 0.5। যেহেতু ডেল ইএন এর মান হচ্ছে 0.5, তো সেই জন্য আমরা এটা নিতে পারতেছি না। 2 নাম্বার, ইথেন ও ক্লোরিনের বিক্রিয়া তৈরি হয়, এটাও মিথ্যা, কারণ এটা আসলে ইথেন না, মূলত মিথেন। মিথেন আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে 4 স্টেপ ফলো করে আমরা CCl4 তৈরি করতে পারি। সো এটা কি? মিথেন, ইথেন না, মিথেন। সো দ্বিতীয়টাতে বলতেছে যেহেতু ইথেন, সো ইথেনের জন্য এটাও সত্য না। আর 3 নাম্বার বলতেছে সমযোজী বন্ধনে আবদ্ধ, শুধুমাত্র 3 নাম্বার অপশনটি সঠিক। এজন্য আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে গ নাম্বার। গ নাম্বার, 3 নাম্বার অপশনটা সঠিক হওয়ার কারণে আমরা সঠিক অ্যান্সারটা নিচ্ছি গ নাম্বার। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে। আচ্ছা, পি এবং কিউ দুইটা প্রশ্ন। বলতেছে যে এবার এই অ্যামোনিয়ার বিক্রিয়ার যে উদাহরণটা, সেটা আবার আমাদের সামনে এসেছে। অ্যামোনিয়া নিয়ে আমরা কথা বলবো। তো চলো দেখি আমরা অ্যামোনিয়া নিয়ে কি কথা বলতে পারি। আমাদের কাছে কিন্তু অ্যামোনিয়ার ডায়াগ্রামটা আঁকা আছে, তো আমরা সেই ডায়াগ্রামটা বেটার আগে একটু ওপেন করে নেই। এই যে আমাদের অ্যামোনিয়ার ডায়াগ্রাম। সো দেখি এখন এখান থেকে আমাদের কাছে কি কি প্রশ্ন চাওয়া হচ্ছে। প্রথমটা বলতেছে যে অ্যামোনিয়া 2 এর নিয়ম পালন করে, এটা সত্য, কেননা হাইড্রোজেন আছে, তাই না? হাইড্রোজেন থাকলে 2 এর নিয়ম ফলো করে। সমযোজী বন্ধন গঠন করে, এটাও সত্য, সমযোজী বন্ধন গঠন করে। আর 3 নাম্বার, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, এটাও সত্য। কেননা দেখো অ্যামোনিয়া কি? একটা গ্যাসীয় পদার্থ। অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, যেহেতু সেই গ্যাসীয় পদার্থ অবশ্যই তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক অনেক কম হবে আর কি অন্যান্য পদার্থের তুলনায়। সো এই জন্য আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? ঘ নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো এবারে বলতেছে সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে, সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে আমরা কি কি অ্যান্সার এখান থেকে আসলে নিতে পারবো সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে। তো আমরা যেহেতু সালফার ডাইঅক্সাইড এঁকেছি, তো আমরা খুব ইজিলি সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইড এঁকে ফেলতে পারবো। জাস্ট আমরা এই যে এখানে একটা অক্সিজেনকে যদি আমরা যুক্ত করে দেই, তাহলে এখানে 2, এই হচ্ছে 4, আর এই হচ্ছে 2, 6। সো এটা হচ্ছে অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে আর কি। তো এবারে চলো আমরা প্রশ্নগুলোর একটু অ্যান্সার দেখি যে কি কি বলেছে। যে 6টি বন্ধন জোড় ইলেকট্রন আছে, 6টি বন্ধন জোড় ইলেকট্রন তারা বলতে যাচ্ছে। তো দেখি 6টা আছে কিনা। ইয়েস, বন্ধন জোড়। সো মুক্ত জোড় বন্ধন জোড় পাচ্ছিলাম 4টা, আর এই 2টা অ্যাড হচ্ছে। দেখো সো এখানে আছে কয়টা? 2টা। এখানে কয়টা? 2টা, 4টা। আর এই হচ্ছে নতুন করে দুইটি বন্ধন জোড় অ্যাড হচ্ছে। সো আমরা নতুন 2টি বন্ধন জোড় অ্যাড হওয়ার ফলে আমার বন্ধন জোড় হচ্ছে কয়টি? বন্ধন জোড় হচ্ছে 6টি। সরি, আমি 2টি অ্যাড হয়েছে বিধে 2 লিখে ফেলছি। বন্ধন জোড় হচ্ছে 6টি। তাহলে আমাদের প্রথম যে অপশনটা, প্রথম অপশনটাকে আমরা সঠিক ধরতে পারবো। দ্বিতীয় অপশনটাতে কি বলেছে দেখো, 6টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, 6টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো দেখি 6টা আছে কিনা। অক্সিজেনের 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 6টা। ইয়েস, এখানেও আমরা মুক্ত জোড় পাচ্ছি কতটি বলতো? 6টি। মুক্ত জোড় পাচ্ছি আমরা 6টি। সো 6টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো এটা সত্য। আর 3 নাম্বার বলতেছে যৌগটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে, এটা 100% সত্য। যদি আমরা বিক্রিয়া দেখি যে সালফার ট্রাইঅক্সাইড SO3 পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? H2SO4, সালফিউরিক অ্যাসিড। তো যেহেতু অ্যাসিড বৃষ্টির কথা বলেছে, তাহলে অবশ্যই এই যৌগটা অ্যাসিড বৃষ্টি কি করতে পারবে? সৃষ্টি করতে পারবে।
তাহলে এখানে তিনটা অপশনই সঠিক, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে? আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, PCl5 যৌগে বন্ধন জোড় ইলেকট্রন 5টি। আচ্ছা, আমাদের কাছে PCl5 যৌগের যে কাঠামো বা স্ট্রাকচার সেটা আমাদের কাছে তৈরি করা আছে। সো আমরা সেখান থেকে সহজে এই যে PCl5 দেখো, সো আবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করা লাগতেছে। ফাইন, সো আমি এখানে দুইটা ক্লোরিন নিয়ে নেই, জাস্ট দুইটা ক্লোরিন Cl এবং প্রত্যেকটা Cl এর কত 2 4 6, এখানেও 2 4 6 আর এর এক 7 এর এক 7 এবং এর সাথে এই একটা ফসফরাস এই একটা ফসফরাস। আচ্ছা, PCl5 এর ডায়াগ্রাম আঁকা হয়ে গেল। চলো প্রশ্নগুলোতে কি বলতেছে দেখো, বন্ধন জোড় ইলেকট্রন 5টা। সো দেখো তো কয়টা আছে, 1 2 3 4 5। সো বন্ধন জোড় 5টা, এটা অ্যাবসলিউটলি রাইট, সঠিক অ্যান্সার। আমরা প্রথম অপশনটি অ্যান্সার নিতে পারবো। দ্বিতীয় প্রশ্ন, অষ্টক নিয়ম এর ব্যতিক্রম ঘটেছে। ইয়েস, এখানে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে যেহেতু 10টা, তাহলে এখানে অষ্টক নিয়ম মানে না, এখানে হয়েছে কি অষ্টক সম্প্রসারণ, এটাও সত্য। 3 নাম্বার, কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, যেটা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে এখানে সেন্টার পয়েন্টে ফসফরাস আর চারদিকে ক্লোরিন তাকে ঘিরে রেখেছে। সো এটাও হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 142 নাম্বারের তিনটা অপশনই সঠিক, আমরা এখান থেকে নিতে পারবো কত, ঘ নাম্বার যে অ্যান্সার সেটাকে আমরা চুজ করলাম। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড সম্পর্কে বলতে চাচ্ছে তারা। ওকে ফাইন, দেখো কি বলতেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড তরল অবস্থায় থাকতে পারে। ফার্স্ট অফ অল এই প্রশ্নের অ্যান্সারটি সঠিক না, যেহেতু এটা একটা লবণ, এই লবণের প্রকৃতি সাধারণত কঠিন অবস্থায় হয়। তরল অবস্থায় থাকতে পারে বলতে বোঝাচ্ছে পানি বা অন্যান্য যে যৌগগুলো সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাদেরকে বোঝানো হচ্ছে। সো এটা কঠিন অবস্থায় থাকে বিধায় আমরা এই অ্যান্সারটি নিব না। নেক্সট কোশ্চেন, এতে একাধিক বন্ধন বিদ্যমান। এখানে 3 রকমের বন্ধন আছে। অ্যামোনিয়া হচ্ছে সমযোজী, অ্যামোনিয়াম সন্নিবেশ সমযোজী, আর Cl হচ্ছে এর সাথে ক্লোরিন আয়নিক। সো একাধিক বন্ধন বলতে এখানে আয়নিক যৌগ, আয়নিক বন্ধনও রয়েছে, সমযোজী বন্ধনও রয়েছে, আরো অন্যান্য বন্ধন রয়েছে। সো এই জন্য এখানে কি হচ্ছে, এটা কি হচ্ছে 2 নম্বর অপশনটি সঠিক। আর 3 নাম্বার, এর জলীয় দ্রবণ অম্লীয়, এটা সঠিক। দেখো জলীয় দ্রবণ অম্লীয় বুঝবা কিভাবে, আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া ঘটালাম। সো অ্যামোনিয়াম আয়ন যাচ্ছে কার সাথে, হাইড্রোক্সিল আয়নের সাথে, আর পানির হাইড্রোজেন আয়ন যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়নের সাথে। বিক্রিয়া করে একটা অ্যাসিড এবং একটা ক্ষার তৈরি করতেছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার আর HCl হচ্ছে অ্যাসিড। এখন দেখো এই HCl অ্যাসিডটা কিরকম বলো তো, তীব্র। ক্ষারের তুলনায় অনেক বেশি তীব্র হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে গ নাম্বার এই মানে 3 নাম্বার অপশনটি নিতে পারবো, 2 এবং 3। তাহলে আমাদের গ নাম্বারের সাথে কি হচ্ছে, মিলে যাচ্ছে। সো 143 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে Cl2 মানে ক্লোরিন নিয়ে কথা বলতেছে। ক্লোরিন পরমাণু নিয়ে আমরা কথা বলতেছি। ক্লোরিন পরমাণুর মধ্যে কি কি বন্ধন আছে, Cl2 তে সমযোজী বন্ধন বিদ্যমান। সো আমরা প্রথম যে অপশনটি, সেই অপশনটি যে সঠিক সেটা আমরা এগ্রি করি, কেননা ক্লোরিন সবসময় সমযোজী বন্ধন প্রক্রিয়ায় কিন্তু গঠিত হয়, এখানে ইলেকট্রন শেয়ার হয়। সো আমাদের প্রথম অপশনটি সঠিক। আমরা যাচ্ছি এর পরবর্তী যে অপশন যেগুলো রয়েছে সেগুলোতে। ওকে, সো দেখো নেক্সট অপশনটি কি বলেছে, বলতেছে যে উভয় পরমাণু 2টি করে ইলেকট্রন শেয়ার করে। এটা একটা ভুল তথ্য। দেখো আমরা যদি ক্লোরিনের ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, প্রত্যেকটা পরমাণু কিন্তু একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে, একটা করে। সো তাহলে উভয় পরমাণু 2টা করে ইলেকট্রন শেয়ার করে না, বরং একটা করে ইলেকট্রন শেয়ার করে। আর 3 নম্বর অপশনটি সঠিক, যে উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাসের যে কাঠামো, আর্গনের ইলেকট্রন বিন্যাসের কাঠামো সে অর্জন করছে। জাস্ট তোমরা এখান থেকে দেখো, জাস্ট যদি মনে হয় যে আমাদের তো প্রথম কক্ষপথে 2টা আর দ্বিতীয় কক্ষপথে 8টা, এটা তো কনফার্ম। তৃতীয় কক্ষপথে এখন মনে হচ্ছে 8টা, 2 4 6 8। সো কত হচ্ছে, আর্গন হয়ে যাচ্ছে 8 8 16 আর 2 18। সো 3 নম্বর অপশনটি সঠিক। সো 1 এবং 3 যেহেতু সঠিক, তাহলে আমরা এখানে খ নাম্বার যে অ্যান্সারটি রয়েছে সেই অ্যান্সারটির সাথে আমরা সেই অ্যান্সারটিকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারলাম। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী যে প্রশ্ন আছে সেই পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে পানির অণুর ক্ষেত্রে আমরা আসলে কি কি তথ্য পাচ্ছি। এখানে ঘূর্ণায়মান ইলেকট্রন আছে, তারপরে মুক্তজোড় ইলেকট্রন আছে, সমযোজী বন্ধন। পানিতে কখনো ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে না। ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে যেগুলো জৈব যৌগের মধ্যে, যেগুলো বেনজিন বলয় বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সহজে বলতে গেলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যারা হয় এদের মধ্যে থাকে ঘূর্ণায়মান ইলেকট্রন। পানি তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন না, পানি ইভেন হাইড্রোকার্বনই না। ঠিক আছে কথাটা? তাহলে আমাদের ঘূর্ণায়মান ইলেকট্রন সেখানে নাই। মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রন আছে, এটা সত্য। আর সমযোজী বন্ধন প্রক্রিয়া গঠিত হয়, এটাও সত্য। সো 2 এবং 3 যেহেতু সঠিক, আমরা এখানে খ নাম্বারের সাথে আমরা এখানে কি করতে পারলাম, এগ্রি হতে পারলাম খ নাম্বারের সাথে। আচ্ছা, 3 নাম্বার এর পরবর্তী প্রশ্ন যাচ্ছে 146।
আর এর পাশে দেখো লেখা আছে 14, তার মানে আর মৌলটি হচ্ছে সিলিকন। 14 মানে কি 14 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, তাহলে আর মৌল হচ্ছে সিলিকন। আচ্ছা, তো এর দেখো তিনটা তথ্য দিচ্ছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এর অক্সাইডটি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ইয়েস, এটা সত্য। সিলিকন ডাইঅক্সাইড SiO2 এইটা একটা পলিমার অণু। সিলিকন ডাইঅক্সাইড কি অণু? একটা পলিমার অণু। পলিমার অণু বলতে অসংখ্য অণু একত্রিত হয়ে সে তার মূল স্ট্রাকচারটা সে গঠন করে। তাহলে আমরা প্রথম যে অপশনটি রয়েছে এই প্রথম অপশনটি এখানে সঠিক। দ্বিতীয় অপশনটি কি বলতেছে দেখো, যে এটি পর্যায় সারণীর চতুর্থ গ্রুপে অবস্থিত, চতুর্থ গ্রুপ ডি ব্লকের মধ্যে। সিলিকন কখনোই ডি ব্লকের মধ্যে যাবে না, সিলিকনের গ্রুপ হচ্ছে 14, 14 নাম্বার গ্রুপে, চতুর্থ না, এখানে অ্যান্সারটা হবে 14 নাম্বার গ্রুপে। ঠিক আছে কথাটা? সো দ্বিতীয় অপশনটি সঠিক না, এখানে 14 হবে না, সরি চতুর্থ হবে না, বরং 14 হবে। আচ্ছা, ব্রোমিনের সাথে এটি আয়নিক বন্ধন গঠন করে, সিলিকন ব্রোমাইড কখনো গঠন করে না। তাহলে এই জন্য আমরা 3 নাম্বারটাও কি করতে পারতেছি না, নিতে পারতেছি না। অতএব আমাদের সঠিক অ্যান্সারটা কত হচ্ছে? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। এর অক্সাইডটি কি হচ্ছে? উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হচ্ছে। আচ্ছা, এবারে দেখো নেক্সট প্রশ্ন, H2 + S, তাহলে ইজিকস টু কি হবে? H2S, হাইড্রোজেন সালফাইড। আমরা কিন্তু এটা ডায়াগ্রাম এঁকেছি, ঠিক আছে? আচ্ছা, এবারে বলতেছে দেখো যে এটি কি সমযোজী প্রকৃতির। ইয়েস, এর বন্ধনটা কি সমযোজী প্রকৃতির। আচ্ছা, আর আয়নিক, আয়নিক তো কখনোই হবে না, আয়নিক কখনোই হবে না। অজৈব, এটা সত্য। কেননা জৈব হতে হলে দেখে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হতে হবে, বাট এখানে যেহেতু সালফার রয়েছে তাহলে এটা জৈব হবে না, এটা হচ্ছে অজৈব। ঠিক আছে? সো 1 এবং 3 আমরা সঠিক পাচ্ছি। দেখো আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, যে যেটা কথা হচ্ছে 1 এবং 3। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে ডি এর। আচ্ছা, ডি বলতে কি? সেম যৌগ, আমাদের হাইড্রোজেন সালফাইডের কথা বোঝাচ্ছে, হাইড্রোজেন সালফাইডের কথা বোঝাচ্ছে। ডি এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ডি এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তর। আচ্ছা, খেয়াল করো ডি বলতে কাকে বোঝাচ্ছে এখানে। আচ্ছা, আমরা একটু দেখি হাইড্রোজেন সালফাইড এর ডায়াগ্রামটা আমাদের আছে কিনা। ইয়েস, এইটা হচ্ছে আমার ডি, H2S। কেন্দ্রীয় পরমাণুকে এখানে সালফার, সালফারের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6। এখন কোশ্চেনটাতে যাই, কি বলতেছে? ডি এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আচ্ছা, কোশ্চেনটা এটা ভালো মতো বুঝতে হবে। এইটা হচ্ছে আমার ডি, এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, সালফারের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর কত? 3, আর 3 এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। সো 2 3 ইজিকস টু কত হচ্ছে? 18 হচ্ছে। সো কোশ্চেনটা অনেকগুলো স্টেপ বাই স্টেপে এসে, তো ডি এর সর্বশেষ যে স্তর সেটা ছিল হচ্ছে 3, এবং 3 এ ইলেকট্রন থাকতে পারে 2n² সূত্র অনুযায়ী 18টা। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? গ নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কত? গ নাম্বারটা, যেখানে আমরা 18 কে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে ফাইন। যাচ্ছি পরবর্তী অংশে। ধাতু অধাতু সমন্বয়ে গঠিত হয় কোনটি? ধাতু অধাতু সমন্বয়ে, আচ্ছা কোশ্চেনটা হচ্ছে সরি, অধাতু অধাতু সমন্বয়ে গঠিত হয় কোন বন্ধন বলতো? সমযোজী বন্ধন। অধাতু অধাতু সমন্বয়ে গঠিত হয় কোন বন্ধন? সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন। ইয়েস। আচ্ছা, নেক্সট 150 নাম্বার প্রশ্ন কি বলতেছে দেখো। 150 নাম্বার প্রশ্নে, যে এখানে সমযোজী বন্ধন কে কে? HCl, হাইড্রোজেন ও অধাতু, ক্লোরিন ও অধাতু সমযোজী বন্ধন CH4, এটা সত্য। সোডিয়াম একটা ধাতু, তাহলে সোডিয়াম ক্লোরাইড কখনোই সমযোজী বন্ধন হবে না, বা সমযোজী যৌগও হবে না। সো 1 এবং 2 নাম্বারটা সঠিক আমাদের। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? 150 এর ক নাম্বারটা। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো 151 নাম্বার প্রশ্নে। তো 151 নাম্বার আর প্রশ্ন থেকে আমরা একটা ক্লুটা নিচ্ছি। এ হচ্ছে গিয়া 6 আর বি হচ্ছে 8। তাহলে জাস্ট আসো এখানে, এ হচ্ছে 6 আর বি হচ্ছে 8। তাহলে 6 আর 8 থেকে কি হতে পারে? কার্বন এবং অক্সিজেন। তাহলে কার্বন এবং তার সাথে আসতেছে অক্সিজেন। এবারে দেখি আমাকে এখান থেকে কি কি প্রশ্ন করা হয়। সো কার্বন এবং অক্সিজেন দ্বারা কোন কোন যৌগ গঠিত হয় আমরা সেটাই এখন দেখব। আচ্ছা দেখো, সো কার্বন এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবার এই কার্বন ডাইঅক্সাইডকে যদি পানির সাথে বিক্রিয়া করি আমরা, তাহলে কি পাচ্ছি আমরা? কার্বনিক অ্যাসিড H2CO3 আমরা পাচ্ছি সেখান থেকে কার্বনিক অ্যাসিড। সো এবারে যাব আমরা আমাদের অপশন যেগুলো আছে, আমরা আমাদের অপশনগুলোতে একটু ফোকাস করার চেষ্টা করব। দেখো আমাদের অপশনগুলোতে কি বলা আছে। আচ্ছা, বলতেছে ফার্স্টে, দেখো ফার্স্টে বলতেছে সমযোজী। ইয়েস, কার্বন ডাইঅক্সাইড সমযোজী যৌগ, ইলেকট্রন শেয়ার হয়।
অম্লীয়, এটা সত্য। দেখছো না যে পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যাসিড উৎপন্ন করতে পারে, তাহলে অম্লীয়। 3 নাম্বার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এইটা মিথ্যা, কেননা কার্বন ডাই অক্সাইড নর্মাল রুম টেম্পারেচারে হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। সো গ্যাসীয় অবস্থায় তো কখনোই আমরা সেটাকে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট বলতে পারবো না। তো 3 অপশনটা সঠিক নয়, 1 এবং 2 সঠিক। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? ক নাম্বার। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? ক নাম্বার। আচ্ছা ওকে ফাইন, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কোনটি সমযোজী যৌগ? HCl, কেননা সমযোজী যৌগের মধ্যে দুইটা অধাতু থাকে, এখানে জাস্ট হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, বাকি অপশনগুলো সবাই কিন্তু আয়নিক। দেখো এখানে একটা ধাতু একটা অধাতু, সো শুধুমাত্র ক নাম্বার অপশনটি আমরা নিতে পারবো। 153 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে বেশি সমযোজী? তাহলে এখানে অনেকগুলোই সমযোজী আছে, তাহলে বাট সবথেকে বেশি সমযোজী কে কে? দেখো সবথেকে বেশি সমযোজী একটু বলে দেই, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এরা হচ্ছে খুবই সক্রিয় ধাতু, খেয়াল করো এরা খুবই সক্রিয় ধাতু। এখন লিথিয়াম ক্লোরাইড আয়নিক, বাট আয়নিকের মধ্যে যদি তুমি আয়নিকের বিচার করো, ফার্স্ট অফ অল এখানে 4টা পরমাণুই কিন্তু আয়নিক, কিন্তু লিথিয়াম একটু ব্যতিক্রম। লিথিয়াম কেন ব্যতিক্রম বলতো? কারণ লিথিয়াম পর্যায় সারণীর কোথায় অবস্থান করতেছে? দ্বিতীয় পর্যায়ে। সে কিন্তু দেখো, সে কিন্তু একদম নিউক্লিয়াসের একদম কাছে। সো সে মাঝে মাঝে আমাদের একটা ফাজানের নীতি আছে, সেই নীতি অনুযায়ী সে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। সো এই জন্য আমাদের বাকি 3টা অপশন কখনোই পসিবলই না। সোডিয়াম দ্বারা কখনো সম্ভবই না, পটাশিয়াম দ্বারা কখনো সম্ভবই না, সিজিয়াম তো আরো বেশি সক্রিয় ধাতু। সো এদের দ্বারা সম্ভব না হলেও লিথিয়ামের আকারটা ছোট হওয়াতে বা লিথিয়ামের সর্বশেষ কক্ষপথ নিউক্লিয়াস থেকে নিকটবর্তী হওয়াতে লিথিয়াম চাইলেও মাঝে মাঝে সমযোজী বন্ধন গঠন করতে পারে। আচ্ছা দেন এখানে কি বলতেছে দেখো, নিচের কোনটি সমযোজী অণু গঠন করে? কে কে সমযোজী অণু গঠন করে? নিকেল ডি ব্লক থেকে আসতেছে ধাতু, গঠন করবে না। সোডিয়াম ধাতু গঠন করবে না। নিয়ন নিষ্ক্রিয় মৌল গঠন করবে না। শুধুমাত্র নাইট্রোজেন গঠন করতে পারে, কারণ নাইট্রোজেন জানি যে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সে অ্যামোনিয়া গঠন করতে পারে। সো এখান থেকে অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো, কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন অক্সিজেনের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা কেন এটাকে আমরা 180 ডিগ্রি হিসেবে বিবেচনা করলাম? এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। দেখো কার্বন ডাই অক্সাইডের গঠনটা হচ্ছে এরকম, যদি তুমি গাঠনিক সংখ্যা থাকে এরকম, তাহলে এইটা একটা সরল রৈখিক। তাহলে এই যে সরল রৈখিক মানে একটা রেখা, এখানে আছে কার্বন এখানে আছে অক্সিজেন, তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আবার এখানে কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেহেতু কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক, তাই এদের কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো জাস্ট এই জন্য আমাদের এখান থেকে আমরা কত নিলাম? এখান থেকে আমরা খ নাম্বার অ্যান্সারটা নিতে পারলাম। আচ্ছা ফাইন, সো আমাদের এই পর্বের অ্যান্সারটুকু আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে তোমরা যদি আমি যেভাবে জাস্ট তোমাদেরকে প্রত্যেকটা অ্যান্সার ভেঙে ভেঙে বিক্রিয়া করে ডায়াগ্রাম এঁকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের প্রত্যেকটা বইয়ের আমাদের কেমিস্ট্রি বইয়ের কিন্তু সবকিছুই কিন্তু এরকমভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে জাস্ট বোঝানো হয়েছে। অতএব তোমরা যারা এমসিকিউতে দুর্বল আছো, তোমরা যদি তোমাদের এই দুর্বলতাকে কাটিয়ে উঠতে চাও, খুব শীঘ্রই তোমরা যোগাযোগ করতে পারো ইজি কেমিস্ট্রি বই। ইজি কেমিস্ট্রি বইটা তোমরা সংগ্রহ করতে পারো তোমার যেখান থেকে তুমি সংগ্রহ করতে পারো সেখান থেকে, কেননা এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল বই যেখানে আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমাকে শুধুমাত্র বইটি কিনতে হবে, কিউআর কোড স্ক্যান করে জাস্ট ভিডিওটা দেখে ফেলতে হবে আর কি, তাহলেই জাস্ট তুমি কেমিস্ট্রিতে কি হয়ে যাবা, জাস্ট তোমার দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারবা। তো তাই আমি আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।